আমরা গত ক্লাসে 5.1 এবং 5.2 এর কিছু অঙ্ক করেছিলাম। সেখানে হচ্ছে মূলত অনেকটা বলতে পারেন সমীকরণগুলো সমাধান করেছিলাম। তো আজকে ক্লাসে মূলত আমাদের সমীকরণগুলো নিজে থেকে বানিয়ে তারপর হচ্ছে গিয়ে সমাধান করতে হবে। তো এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। আগের ক্লাসগুলোতে সমীকরণ দেওয়া ছিল, সমাধান করেছি। আজকে সমীকরণ দেওয়া নেই, সমীকরণ বানিয়ে নিতে হবে, তারপর হচ্ছে আমরা সমাধান করব। সবাই একটু চেষ্টা করবো ক্লাসটা মনোযোগ দিয়ে করার, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে পড়াটা কমপ্লিট হয়ে যাবে। বাসায় আলাদা করে কষ্ট করা লাগবে না। তো চলো আমরা দেখি প্রথম অঙ্কটা, গাণিতিক সমস্যা 5.2 এর। কি লেখা আছে? একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল নাকি 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় আর প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয়, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আমরা এখানে যে কাজটা করবো, ফার্স্ট হচ্ছে ধরে নিব মেঝের দৈর্ঘ্যটা হচ্ছে আপনার x মিটার। আমরা প্রথমে ধরে নিচ্ছি মেঝের দৈর্ঘ্যটা হচ্ছে x মিটার। আচ্ছা, দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে কিন্তু প্রস্থ আর ধরে নেওয়া লাগে না, কারণ আমরা প্রস্থ দেখেই বুঝতে পারি যে প্রস্থ হবে হচ্ছে 192 ডিভাইড বাই x মিটার। এরকম কেন হলো? কারণ খেয়াল করেন, আয়তাকার একটা জায়গার ক্ষেত্রফল যদি আপনি জানেন আর দৈর্ঘ্য যদি আপনি জানেন, তাহলে ওইখান থেকে আপনি প্রস্থ বলেই ফেলতে পারেন, তাই না? দৈর্ঘ্য জানা থাকলে আর দৈর্ঘ্য জানা থাকলে আর যদি ক্ষেত্রফল জানা থাকে, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার প্রস্থ। ইজি বিজি জিনিস। অনেকে এক্স ওয়াই দুইটা ধরে, কোনো সমস্যা নেই, ওইভাবে করে করলেও হবে, কোনো সমস্যা নাই। এবার আসলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি হচ্ছে যে দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয়, দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় আর প্রস্থ যদি আপনার 4 মিটার বাড়ানো হয়, তাহলে লিখে ফেলি দৈর্ঘ্যকে 4 মিটার কমালাম আর প্রস্থকে হচ্ছে 4 মিটার বাড়ালাম। এতে করে আমাদের ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের ক্ষেত্রফল আগে 192 ছিল, এখনো 192 থাকবে। তো এখন দেখেন এখান থেকে হিসাব করি আমরা। x - 4, এখানে আসবে x, এখানে আসবে 192 প্লাস হচ্ছে 4x। এটা সমান কত? এটা সমান 192। উভয় পক্ষকে x দ্বারা গুণ করেন। উভয় পক্ষকে যদি x দ্বারা গুণ করেন, তাহলে এই নিচের x টা চলে যাবে, এটা চলে আসবে এখানে। এখন আপনি এই দুইটা গুণ করেন, এই দুইটা গুণ করলে কত আসে? 192x মাইনাস 4 8 32, 32 হলে 3 6 8 368 প্লাস হচ্ছে গিয়ে 4x স্কয়ার মাইনাস হচ্ছে 16x। এটা সমান কত? এটা সমান হচ্ছে 192x। এটা একটু ভুল করছি না? এটা হচ্ছে 768 হবে। এখন দেখেন এটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে কি পাই? 4x স্কয়ার, এই দুই পাশ থেকে 192x কাটা যাবে, মাইনাস 16x মাইনাস 768, এটা সমান হচ্ছে 0। তো এটাকে সমাধান করার জন্য আমরা 4 দিয়ে পুরোটাকে ভাগ করি। 4 দিয়ে পুরোটাকে ভাগ করলে কি আসে? x স্কয়ার্ড মাইনাস 4x মাইনাস 4 দিয়ে ভাগ করলে আপনি পাবেন হচ্ছে 192। মানে একটু সহজ সিম্পলিফাই করে নিলাম। এখন এখান থেকে যদি আপনি মিডল টার্ম করেন, তাহলে এটা আসবে হচ্ছে 16 ইন্টু 12। দ্যাট মিনস এটা আসবে হচ্ছে x মাইনাস 16 ইন্টু হচ্ছে x প্লাস 12, এটা সমান হচ্ছে 0। তাহলে x এর দুইটা ভ্যালু হতে পারে, x এর ভ্যালু হয় 16 হবে অথবা x এর ভ্যালু মাইনাস 12 হবে। এটা অগ্রহণযোগ্য। কেন? কারণ হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আপনার হচ্ছে মাইনাস হতে পারে না। তাহলে আমরা বলতে পারতেছি x এর মান হচ্ছে শুধু 16, অর্থাৎ ওই মেঝের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আপনার 12 মিটার। তাহলে প্রস্থ কত? প্রস্থ হবে হচ্ছে 192 ডিভাইডেড বাই 16, সরি, ওই মেঝের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, তাহলে প্রস্থ হবে হচ্ছে 12 মিটার।
তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে পুরো জিনিসটা একটু আরেকবার বলা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি মেঝের দৈর্ঘ্যটা হচ্ছে আপনার এক্স মিটার, তাহলে প্রস্থটা বলে ফেলা যায় কত হবে, 192/x। কেন? কারণ ক্ষেত্রফল 192, দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে 192 কে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে প্রস্থ। এখন প্রশ্ন মতে আমরা দৈর্ঘ্য থেকে 4 কমাবো, প্রস্থের সাথে 4 বাড়াবো। দৈর্ঘ্য থেকে 4 কমাবো, প্রস্থের সাথে 4 বাড়াবো, এতে করে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকে। এরপর হচ্ছে আমরা সবগুলাকে জাস্ট ক্যালকুলেশন, বাকিটুকু আর বোঝানোর কিছু নাই। ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে এক্স এর মান হয় 16, না হয় এক্স এর মান -12। তো এক্স এর মান -12 হওয়া সম্ভব না, তাহলে এক্স এর মান 16 হলে প্রস্থটা হবে হচ্ছে আপনার 12 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলেন আমরা হচ্ছে গিয়ে পরেরটায় যাই। কি লেখা আছে দেখেন, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি ওই শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে গিয়ে এক্স জন। হ্যাঁ, 192 সাথে এক্স ভাগ করছি কেন? দেখেন, একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সংজ্ঞা, ক্ষেত্রফলটা কিভাবে পাওয়া যায়? দৈর্ঘ্যের সাথে যদি প্রস্থ গুণ করি তাহলে ক্ষেত্রফলটা পাওয়া যায় ভাইয়া। তো এখানে ক্ষেত্রফল হচ্ছে আপনার 192 আর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে প্রস্থ কিভাবে পাওয়া যাবে? ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে কি আপনার ক্ষেত্রফলটা পাওয়া যাবে, এই জন্য হচ্ছে কি ভাগ করছি এক্স দিয়ে। আচ্ছা, এবার আসলে এখানে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা আমরা ধরলাম হচ্ছে এক্স, তাহলে এখান থেকে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে দিল। তার মানে একজন স্টুডেন্ট কত টাকা দেয় চিন্তা করেন। একজন স্টুডেন্ট দেয় হচ্ছে গিয়ে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি, মানে এক্স পয়সা তো দেয়, আরো 30 পয়সা বেশি দেয়। এই লাইনটা একটু বুঝতে হবে। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, তো আমাদের শ্রেণীতে ছাত্রছাত্রী পড়ে হচ্ছে এক্স জন, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি দেয়, মানে প্রত্যেকে এক্স পয়সা তো দেয়, আরো 30 পয়সা বেশি দেয়, তাহলে এক্স প্লাস 30। তাহলে মোট চাঁদা উঠছে 70 টাকা। একজন যদি এত পয়সা দেয়, চিন্তা করে দেখেন, একজন যদি এত পয়সা দেয় তাহলে এক্স জন কত পয়সা দিবে? একজন এত পয়সা দিলে এক্স জন দিবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 30। তাহলে আমরা এখানে ওই জিনিসটাই লিখবো যে প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস 30, প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস 30, মানে এটা হচ্ছে মোট কত টাকা আমার উঠলো, এটা সমান হচ্ছে 7,000 পয়সা। 7,000 পয়সা কেন? 70 টাকাকে আমরা পয়সাতে নিলে পাই হচ্ছে 7,000 পয়সা। তাহলে এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 30x, এটা সমান হচ্ছে 7,000। তাহলে এখান থেকে আপনি এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 7,000 লিখতে পারেন, এটা সমান হচ্ছে 0। তো এতটুকু করার পর হচ্ছে গিয়ে বাকি জিনিসটা হচ্ছে গিয়ে স্টুডেন্টরা নিজেরাই পারে। তো এটা হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা একটু কষ্ট করে নিজেরা করে নেবেন। মিডল টার্ম করতে হবে, মিডল টার্মটা হবে হচ্ছে 100 আর 70, মিডল টার্মটা হবে হচ্ছে 100 আর 70, বাকি জিনিসটা আপনারা একটু কষ্ট করে নিজেরা করে নেবেন। 100 আর 70 দিয়ে মিডল টার্মটা করে নেবেন, তো বাকিটা হচ্ছে আপনাদের কাজ। তো এই হচ্ছে গিয়ে এই অঙ্ক নিয়ে কথাবার্তা। এবার চলেন আমরা হচ্ছে নেক্সট অঙ্কটা চলে যাই। না, 7,000 পাশে আবার পয়সা লেখা লাগবে না, ওটা ওরা নিজেরা বুঝে নিবে, এটা যে পয়সা এটা নিজেরা বুঝে নিবে। আচ্ছা, এখানে একটা পোল কোশ্চেন দেওয়া আছে, তো আমরা একটু চেষ্টা করি পোলে পার্টিসিপেট করার। সময় পাবেন হচ্ছে 1.5 মিনিট 90 সেকেন্ড। বাবু 240 টাকা এক্সটি কলম কিনলো,
সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। আচ্ছা, তাহলে এখন প্রতিটি কলমের গড় দাম কত? এখন প্রত্যেকটা কলমের গড় দাম হচ্ছে 240 ডিভাইড বাই এক্স, কারণ কলম কিনেছে এক্সটা 240 টাকা দিয়ে, তার মানে এক্সটি কলমের দাম 240 টাকা, একটা কলমের দাম 240 বাই এক্স। কিন্তু যদি সে একটা কলম বেশি পেত তখন তার গড় দামটা কত হতো? যদি একটা কলম বেশি পেত তখন তার গড় দামটা হতো হচ্ছে 240 ডিভাইড বাই এক্স প্লাস 1। এখন তার গড় দাম হচ্ছে 240 বাই এক্স, তখন তার গড় দাম হতো হচ্ছে 240 বাই এক্স প্লাস 1। কি লিখছে খেয়াল করেন, একটা কলম বেশি পেলে তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। তার মানে আগে গড়ে যত টাকা পড়তো আর এখন গড়ে যত টাকা পড়বে, এই দুইটার হচ্ছে গিয়ে পার্থক্য কত? এই দুইটার পার্থক্য হচ্ছে 1 টাকা। এখন বলছে নিচের কোনটা সঠিক, তা আপনি একটু হিসাব নিকাশ করেন। তো এটা তো অপশনে আছেই, তাই না? তো 1 নম্বর অপশনেই দেখা যাচ্ছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি 1 নম্বরটা, যেটা দিয়েছেন মাত্র 21% মানুষ। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে কাহিনী আর কি, যে আপনার কলমগুলার দাম এখন হবে হচ্ছে 240 ডিভাইড বাই এক্স প্লাস 1, আর আগে ছিল কত? 240 ডিভাইড বাই এক্স। মানে আগে গড় দাম বেশি ছিল, আগে গড় দাম বেশি ছিল। এই যে দেখেন ওরা বলছে যে যদি কলম বেশি পেত, যদি একটা কলম বেশি সে পেত, মানে এক্সট্রা কলমের জায়গায় যদি এক্স প্লাস 1টা কলম পেত, তাহলে 1 টাকা কম লাগতো। 1 টাকা কম লাগতো মানে কি, এই যে এক্স প্লাস 1 কলমের জন্য যে গড় টাকাটা পাচ্ছেন সেটা 1 টাকা কম। আগের যে গড় দাম ছিল ওইটা হচ্ছে 1 টাকা কম। এই জন্য এটা থেকে এটা বাদ দিয়ে আমরা লিখছি 1। এরপরে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে দেখবেন হচ্ছে এই লাইনটা চলে আসছে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 নম্বর। 240 3 বার কেন ভাই? 240 3 বার কেন মানে তিনটাতে তো 3 রকম, এখানে মাইনাস 240, এখানে 240, কিন্তু এখানে মাইনাস। তিনটা তো দেখতে তিনটা 3 রকমের অপশন ভাই, এখানে তিনটা তো 3 রকমের অপশন, এই জন্য 1 নম্বরটা হবে। ওকে, তো এইখানে এই নাবিল আর শুভর বয়স নিয়ে কিছু মারামারি আছে। এই অঙ্কটা হচ্ছে আজকেই প্রথম, আজকেই শেষ, কখনো দেখা দরকার নেই। এটা আজকেই প্রথম, আজকেই শেষ, এটা কখনো আসবে আসবে না। এটা হচ্ছে নর্মালি করাইও দিতে চাই না, জাস্ট হচ্ছে গিয়ে আপনার বইয়ে আছে কিন্তু বুঝাতে মানে দেওয়াই হয়েছে হচ্ছে গিয়ে এটা নিজেদের করার জন্য আর কি, বুঝছেন? মানে এটা আপনি না করলে কোনো সমস্যা নেই। অলিম্পিয়াড টাইপ কয়েকটা ম্যাথ এখানে রাখাই হয়েছে, জাস্ট স্টুডেন্টরা হচ্ছে নিজেরা চেষ্টা করবে। তাও এটা হচ্ছে গিয়ে একবার ট্রাই করি, যে দেখি হচ্ছে আপনারা যদি বুঝেন, বুঝলে বুঝলেন, না বুঝলে সমস্যা নেই। না বুঝলে হচ্ছে নিজেরা একটু কাইন্ডলি বাসায় চিন্তা করবেন, দেখবেন যে বুঝে যাবেন আর কি। ঠিক আছে, নিজেরা একটু চিন্তা করবেন। আরেকটা জিনিস বলবো, এটা কখনো আসে না, চেয়ে বড় কথা হচ্ছে এটা দেওয়া হয়েছে আপনাদের নিজেদের চেষ্টা করা যাবে, কেউ করায় দেওয়ার জন্য না, এই অঙ্কটা বিশেষ করে। ঠিক আছে, কারণ বাকিগুলো তো হচ্ছে অনেকটা মৌলিক চাহিদা আর কি। মানে বাকিগুলো হচ্ছে আপনি পরীক্ষা টরীক্ষা আসবে, আর পারাটা অনেক জরুরি, এসএসসির জন্য আরেকজনের গাইডলাইনটা জরুরি। কিন্তু এইটাতে আপনি যদি নিজে নিজে যত না পারার নিজে যতক্ষণ চেষ্টা করবেন, সেটা হচ্ছে গিয়ে ওরা চাচ্ছিল আর কি, এই জন্য বইয়ে দেওয়া হয়েছে। আমরা একটু দেখি তাও কতটুকু সাহায্য আপনাকে করা যায়। এখানে কি লেখা? নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। এই লাইনটা পড়ার সময় মানুষ প্রথমে কি পড়ছে আর শেষে কোন জায়গায় আসছে, এটাতে মানুষ হারায় যায়। মানে কি পড়ছিল সেটা সে অনেকটা ভুলে যায়। তো এটা বলতে গেলে আমি হচ্ছে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। দুইজন লোক, একজন মনে মনে করেন হচ্ছে গিয়ে নাবিল, যার বয়স হচ্ছে 15 বছর। একজন লোক মনে করেন হচ্ছে শুভ, যার বয়স হচ্ছে 10 বছর।
আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নাবিলের বয়স, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নাবিলের বয়স কত বছর পর, নাবিলের বয়স কত বছর পর, না সরি কত বছর আগে শুভর বর্তমান বয়সের সমান ছিল, আপনি কি এটা বলতে পারবেন? চ্যাট বক্সে বল। কোশ্চেনটা কি করলাম, কোশ্চেনটা করলাম হচ্ছে নাবিলের বয়স কত বছর আগে শুভর বর্তমান বয়সের সমান ছিল। তো ভাই এটা যে যতজন অ্যান্সার দিয়েছেন সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। খেয়াল করেন আপনার নাবিলের বয়স এখন 15, শুভর বয়স এখন 10। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি নাবিলের বয়স কখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, অর্থাৎ নাবিলের বয়স কখন 10 বছর ছিল, আপনারা কিভাবে বের করছেন? জাস্ট এই 15 থেকে 10 বাদ দিয়ে দিচ্ছেন, জাস্ট এই 15 থেকে 10 বাদ দিয়ে দিচ্ছেন, বাদ দিয়ে বলতেছেন যে 5 বছর আগে ভাই শুভর বর্তমান বয়সের সমান ছিল। আমি যদি কোশ্চেনটা আপনাকে এটা করি, শুভর বয়স, শুভর বয়স কখন কত বছর পর নাবিলের বর্তমান বয়সের সমান হবে? মানে শুভর বয়স এখন আছে 10, শুভর বয়স কবে কবে নাবিলের বর্তমান বয়সের সমান হবে? অর্থাৎ নাবিলের বয়সটা এখন 15, মানে শুভর বয়স কবে হচ্ছে গিয়ে 15 হবে। একজন লিখছে কখনোই হবে না। আরে কেন ভাই, শুভ কি আটকে থাকবে? আচ্ছা, এটাও সহজ জিনিস, এটা হচ্ছে গিয়ে যে ভাই শুভর বয়সটা এখন 10 বছর, 5 বছর পরে ওর বয়স হচ্ছে 15 হয়ে যাবে। তো এটাও আমরা কিভাবে বের করছি, এটাও আমরা বের করছি হচ্ছে 15 থেকে 10 বাদ দিয়ে। আজকে যদি কোশ্চেনটা আমি 15 বছর না বলে যদি বলতাম নাবিলের বর্তমান বয়স এক্স বছর আর শুভর বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর, তখন আপনার এটা বুঝতে হবে যে নাবিলের বয়স এক্স মাইনাস ওয়াই বছর আগে শুভর বর্তমান বয়সের সমান ছিল, আর শুভর বয়স এক্স মাইনাস ওয়াই বছর পরে নাবিলের বর্তমান বয়সের সমান হবে। এই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে কি আপনার জাস্ট এই উদাহরণটা ইউজ করলাম, যে 15 আর 10-এর জায়গায় যদি এক্স আর ওয়াই থাকে তখন যাতে আপনার জীবনটা প্যাথেটিক না হয়ে যায়। এবার আসেন জীবন সহজ, এটা এখন পারা যাবে। আমরা ধরে নেই নাবিলের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, আর শুভর বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর। তাহলে এখানে ওরা লিখছে কি দেখেন, নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল। এখন তো আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত হয়ে গেছি, আমরা এখন বলতে পারবো নাবিলের বয়স কখন শুভর বর্তমান বয়সের সমান ছিল। চলেন লিখে ফেলি। সুতরাং নাবিলের বয়স, নাবিলের বয়স এত বছর আগে শুভর বর্তমান বয়সের সমান ছিল। এখন আপনারা একটু বলেন সুরিদ যারা আছেন, এটা কত হবে? নাবিলের বয়স কত বছর আগে শুভর বর্তমান বয়সের সমান ছিল? জলদি জলদি, সময় নেওয়া যাবে না। ইজি পিজি, থ্যাংক ইউ। নাবিলের বয়স হচ্ছে এক্স মাইনাস ওয়াই বছর আগে, একটু আগে উদাহরণ থেকে এটা বোঝা যায় নাবিলের বয়স এক্স মাইনাস ওয়াই বছর আগে শুভর বর্তমান বয়সের সমান ছিল। তার প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি? এবার পরের পার্টটুকু পড়েন, যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তো আমরা এটা বের করে ফেলছি নাবিলের বয়স কখন শুভর বর্তমান বয়সের সমান ছিল। তখন শুভর যে বয়স ছিল, তখন শুভর যে বয়স ছিল
ভাই আমি যদি আপনাকে বলি আপনার বয়স হচ্ছে এখন 20, 5 বছর আগে আপনার বয়স কত ছিল, আপনি বলবেন কি? ভাই 20 - 5। আমি যদি বলি আপনার বয়স এখন 20, 5 বছর আগে কত ছিল, আপনি বলবেন 20 - 5। তো শুভর বর্তমান বয়স হচ্ছে ওয়াই, তাহলে x - y বছর আগে তার বয়স কত ছিল? তাহলে x - y বছর আগে তার বয়স ছিল হচ্ছে y - x - y। আর কোনো বছর আগে যদি জিজ্ঞেস করা হয় জাস্ট বিয়োগ হয়। তাহলে শুভর বয়স y বছর, তাহলে x - y বছর আগে তার বয়স ছিল y - x - y। আচ্ছা, এবার দেখেন পরের পার্টটা। তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। মানে শুভর তখন যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। তাহলে নাবিলের বর্তমান বয়সটা হচ্ছে শুভর তখন যে বয়সটা ছিল তার দ্বিগুণ। এই যে শুভর তখন বয়স ছিল হচ্ছে এত, এটার দ্বিগুণ হচ্ছে গিয়ে নাবিলের বর্তমান বয়স। অনেক ভেঙে জুড়ে বলতেছি, কারণ একটাই, এই অঙ্কটা আমি 2বার বলবো না, একবারই বলবো। এটাই কারণ, বুঝছেন? একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিতে হবে, চেষ্টা করেন আমার সাথে সাথে থাকার। তাহলে এখান থেকে আমরা সুন্দর একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশনটা কি 2y মাইনাস 2x প্লাস 2y, এটাই ইকুয়াল হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4y, এটাই ইকুয়াল হচ্ছে 3x। এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণ যে 4y ইকুয়াল হচ্ছে 3x। আচ্ছা, এবার আসলে এই সাইডে পরের পার্টটা দেখি। আবার পরের লাইনে কি লেখা দেখেন, শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে। তো এই স্লাইডে আপনাদেরকে কি দেখাইছিলাম যে শুভর বয়স কখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে? শুভর বয়স x - y বছর পর নাবিলের বর্তমান বয়সের সমান হবে। সো এটা লিখে ফেলেন যে শুভর বয়স x - y বছর পর নাবিলের বর্তমান বয়সের সমান হবে। কি লিখলাম? শুভর বয়স x - y বছর পর নাবিলের বর্তমান বয়সের সমান হবে। তাহলে এবার আসেন প্রশ্ন মতো এখানেও কিছু একটা লিখা যাবে যে দেখেন, শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, কখন সমান হবে এটা আমরা লিখছি x - y বছর পর, তখন তাদের দুইজনের বয়সের যোগফল হবে 63। তার মানে x - y বছর পর তাদের দুইজনের বয়সের যোগফলটা হচ্ছে 63। তো কারো বয়স যদি এখন হয় 20, 5 বছর পর তার বয়স কত হবে? 20 + 5। তাহলে কারো বয়স যদি এখন হয় হচ্ছে গিয়ে x, তাহলে x - y বছর পর তার বয়স কত হবে? জাস্ট যোগ হবে x + x - y। আর x - y বছর পরে শুভর বয়স কত হবে? x - y বছর পর শুভর বয়স হবে হচ্ছে y + x - y। অর্থাৎ x - y বছর পর তাদের বয়সের সমষ্টিটা হবে হচ্ছে এই যে যেটা লিখছি সেটা, এটা কত? এটা ইকুয়াল টু হচ্ছে 63। তো এখন এটা সমাধান করেন। 2x মাইনাস হচ্ছে y প্লাস হচ্ছে y প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে y, এটা সমান কত? এটা সমান 63। y আর y কাটা যাবে, তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস y, এটা সমান হচ্ছে 63। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3x এর মান কত ভাই? 3x এর মান হচ্ছে 4y। তো এই 3x এর জায়গায় 4y লিখে ফেলেন। এই 3x এর জায়গায় 4y লিখে ফেলেন, তাহলে 4y প্লাস হচ্ছে গিয়ে আপনার y, এটা সমান কত? এটা সমান হচ্ছে 63। আচ্ছা, এখন একটু লক্ষ্য করি আমরা এখানে কি কিছু একটা ভুল করছি? হ্যাঁ, ভুল করছি। হ্যাঁ, ভুল করছি, এটা -y হবে, -y হবে। তাহলে 3y সমান কত? 3y সমান হচ্ছে 63। তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে গিয়ে 21। y এর ভ্যালু যদি 21 হয় তাহলে আপনি এখান থেকে x এর ভ্যালুটা বের করতে পারবেন। 4 × 21 / 3, এটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে হচ্ছে 28।
তার মানে নাবিলের বর্তমান বয়স হচ্ছে 28 বছর আর শুভর বর্তমান বয়স হচ্ছে 21 বছর। তো এইভাবে করে হচ্ছে গিয়ে আপনার মেন মেন কথা হচ্ছে অঙ্কটা করে ফেলা যায়। চলুন আমরা কালক্ষেপণ না করে পরের স্লাইডে যাই। এখানে আরেকটা পোল কোশ্চেন দেওয়া আছে, যার জন্য আপনি সময় পাবেন আবার 1.5 মিনিট। একটি পরীক্ষায় এক্স জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 1950। এক্স জন ছাত্র মোট নাম্বার হচ্ছে 1950। একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায়, তার মানে আপনি আরো একজন স্টুডেন্ট আনছেন যে কত পাইছে, যে পাইছে হচ্ছে 34। প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। এই যে একজনের নাম্বার আপনি যোগ করলেন 1950 এর সাথে আপনি একজনের নাম্বার যোগ করলেন, সেটা কত 34। আর স্টুডেন্ট আপনার একজন বেশি হলো, স্টুডেন্ট একজন বেশি কত x+1। আগে ছিল আপনার গড় নাম্বারটা 1950 ডিভাইডেড বাই x, এটা ছিল আগের গড় নাম্বারটা। আর এখন গড় নাম্বারটা হয়ে গেছে ওই একজনের নাম্বার যোগ হয়ে 34 আর টোটাল স্টুডেন্ট হয়ে গেছে x+1। আগের গড় নাম্বারটার চেয়ে এখনকার গড় নাম্বারটা 1 কম। তার মানে আমি আগের গড় নাম্বার থেকে 1 যদি এখনকার গড় নাম্বারটা বাদ দেই তাহলে যেটা পাই সেটা হচ্ছে 1। এরপরে জাস্ট হচ্ছে সলিউশন। এরপরে জাস্ট আপনি সলিউশন করবেন। এখানে কি আসে, লসাগু হচ্ছে x * x+1 আর এখানে পাচ্ছি হচ্ছে 1950 x প্লাস হচ্ছে 1950 মাইনাস হচ্ছে 1984x, এটা সমান কত, এটা সমান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে -34x প্লাস হচ্ছে 1950, এটা সমান হচ্ছে x² + x। এই যে নিচে যে জিনিসটা আছে এটাকে গুণ করে আড়াআড়ি গুণ করে এটাকে গুণ করে আড়াআড়ি গুণ করলাম। তাহলে এখান থেকে কি পাই, এখান থেকে পাই হচ্ছে x² প্লাস হচ্ছে 35x মাইনাস হচ্ছে 1950, এটা সমান হচ্ছে 0। এটা কোন অপশনে আছে, এটা ডি নাম্বার অপশনে ছিল। তো হায় রে, এটা মাত্র 11% মানুষ পারছে। এটা কোনো কথা ভাইরা? এটা কোনো কিছু হইলো? দুইটা কোশ্চেন তো একই রকমই, আগের পোল কোশ্চেন আর এই পোল কোশ্চেনটা তো অনেকটা একই রকম, এটা তো পারা উচিত ছিল ভাইরা। আচ্ছা, এবার হচ্ছে আমরা অনুশীলনী 5.1 এর লাস্টের দিকে কয়েকটা অঙ্ক আমরা এর আগে ক্লাসে করিনি। অনুশীলনী 5.1 এর লাস্টের দিকে কয়েকটা অঙ্ক আমরা আগে ক্লাসে করিনি, ওই অঙ্কগুলো হচ্ছে কি আমরা আগে দেখব। তো এখন আপনার হচ্ছে কি ওইটা দেখার আগে তো একটা ধাঁধা এইভাবে চিন্তা করতে পারেন। 3 ভাই, যেমন আপনাদের আগেও দিছিলাম, হ্যাঁ এটা আগেও দিছিলাম, আবার শুনুন সমস্যা নেই। আকাশ বাতাস আরেকটা হচ্ছে গিয়ে নাম কি, মেঘ। 3 ভাই, তো 3 ভাইয়ের একজন বাপ আছে। বাবা হচ্ছে গিয়ে মৃত্যু শয্যায়, বাবা মৃত্যু শয্যায়। তো যাওয়ার আগে বলছে যে আমার যে সম্পত্তি আছে, যাওয়ার আগে বলছে আমার যেই সম্পত্তি আছে এই সম্পত্তির মধ্যে অর্ধেক আকাশকে দিবা, 3 ভাগের 1 ভাগ দিবা বাতাসকে, আর মেঘকে দিবা তো ছোট, ওকে দিবা হচ্ছে 9 ভাগের 1 ভাগ। যে সম্পত্তি আছে তার মধ্যে অর্ধেক দিয়েছে হচ্ছে আকাশকে, 3 ভাগের 1 ভাগ হচ্ছে বাতাসকে, আর মেঘকে দিয়েছে হচ্ছে 9 ভাগের 1 ভাগ। আর জীবনে যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে তোমরা সবাই হচ্ছে সাগরের সাহায্য দিবা। সাগর হচ্ছে আমার একজন লোক আর কি, বুদ্ধিদীপ্ত লোক, ওর বাপের এক ফ্রেন্ড, খুবই বুদ্ধিদীপ্ত লোক। আচ্ছা, তো এই এতটুকু বলেই বাপ গন মারা গেছে। এখন এরপরে আকাশ বাতাস মেঘ সম্পত্তি এখন ভাগাভাগি করবে, কারণ বাবার সম্পত্তি বলতে আছে হচ্ছে গিয়ে 17টা গরু। এই বাবার সম্পত্তি বলতে আছে হচ্ছে 17টা গরু, আর কিছু নেই, শুধুমাত্র 17টা গরু আছে। এবার তো পড়ছে বিভাগে
17টা গরুর অর্ধেক করতে গিয়ে তো দেখা যায় হ্যাঁ গরু তো গাড়া লাগতেছে, 3 ভাগের 1 ভাগ করতে গিয়ে আরেক অবস্থা, এরপর হচ্ছে 9 ভাগের 1 ভাগ করতে আরেক অবস্থা, তাই না? 17টা গরু এখন অর্ধেক করতে কে কোনটা নিবে না নিবে এটা তো খুবই ভেজাল। এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। বাবা তো আবার আরেক জিনিস বলছে, বাবা বলছে যে আমি জীবনে মানে তোমরা যদি জীবনে কখনো সমস্যায় পড়ো তাহলে কার কাছে যাবা? সাগরের কাছে যাবা। তো সাগর বেচারা, সাগর মানে তো একটা বড় লোক না, মানে নর্মাল মধ্যবিত্ত পরিবার। সাগরের সম্পত্তি বলতে আছে হচ্ছে একটা গরু। সাগরের সম্পত্তি বলতে আছে হচ্ছে একটা গরু, কিন্তু তার সম্পত্তির মধ্যে অন্য একটা জিনিস ইনক্লুড করা যায়, সেটা হচ্ছে তার কিন্তু বুদ্ধি অনেক। সাগরের বুদ্ধি কিন্তু অনেক। সাগর বলে এই 3জন মিলে সাগরের কাছে গেছে। তো সাগরকে বলে এই সমস্যাটা বলছে, দেখেন গরু তো আছে 17টা, ভাগ করতে বলছে অর্ধেক 3 ভাগের 9 ভাগের 1, করছি তো ভেজালে, বলেন তো কি করা যায়? সাগর তখন একটা বুদ্ধি বলছে, সাগর তখন একটা বুদ্ধি বলছে, আরে ব্রো এইভাবে করে ফেলো, জীবন সহজ। কোশ্চেনটা হচ্ছে সাগর কি বুদ্ধি দিছে, কোশ্চেনটা হচ্ছে সাগর কি বুদ্ধি দিছে, যাতে আকাশ বাতাস মেঘ 3জনই এখন সাংঘাতিক লেভেলের খুশি। সাগরের বুদ্ধিটা আসলে কি, এটা হচ্ছে আপনার বের করতে হবে। আমি আশা করি কোশ্চেনটা বুঝাতে পারছি আপনার, এরা একটা বিভাগে পড়ছে 17টা গরুর অর্ধেক করতে গিয়ে 3 ভাগের 1 ভাগ করতে 9 ভাগের 1 ভাগ করতে গরু তো কাটাকাটি করা ফেলা লাগতেছে। তো সাগরকে যা জিজ্ঞেস করছে যে ভাই আমার একটা বুদ্ধি দরকার, তো তারপরে হচ্ছে গিয়ে সাগর একটা বুদ্ধি দিচ্ছে, বুদ্ধিতে 4জনই খুশি, সাগর সহ 3জন সবাই খুশি। তো আপনারা বের করবেন হচ্ছে বুদ্ধিটা কি। বলা আছে একটি প্রকৃত ভগ্নাংশ লব ও হরের অন্তর হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি ওই প্রকৃত ভগ্নাংশের লব হচ্ছে গিয়ে এক্স। লব যদি এক্স হয় তাহলে কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো কবিতা নাই, হর অবশ্যই x+1 হবে। ভাই আপনি কেমনে বুঝছেন? কারণ ভাই বলেই তো দিছে লব আর হরের পার্থক্য হচ্ছে 1। লব আর হরের পার্থক্য হচ্ছে 1, মানে যেটাই হোক না কেন একটা যদি এক্স হয় আরেকটা হবে x+1, তাহলে তো দুইটা পার্থক্য 1 হয়। তো ভাই আপনি কেমনে বুঝছেন নিচেরটা x+1 হবে, নিচেরটা তো x-1ও হতে পারে, তাহলে তো পার্থক্য 1 থাকে না। ব্যাপারটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশের সবসময় লবটা হরের চেয়ে বড় হয়। একটা প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেমন 7/3, তারপর 5/2, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে সবসময় আপনার হরটা লবের চেয়ে বড় হয়। এটা মানে ভুল বলছি, হরটা লবের চেয়ে বড় হয়, তো এই জন্য আমরা নিচের হরটাকে x+1 ধরছি, তাহলে উপরে লবটা হচ্ছে x। এখন আমরা প্রশ্ন মতো কি লিখতে পারি, প্রশ্ন মতো আমরা লিখতে পারি লব থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে, হরের সাথে 2 যোগ করলে লব থেকে 2 বিয়োগ করব আর হরের সাথে 2 যোগ করব, তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে 1/6। এটা প্রশ্ন বলে দিছে লব থেকে 2 বিয়োগ করলে, এই যে লব থেকে 2 বিয়োগ করলাম, হরের সাথে 2 যোগ করলে, এই যে হরের সাথে 2 যোগ করলাম, তাহলে আমরা পাবো হচ্ছে 1/6। তো এখন অঙ্কটা ইজি পিজি হয়ে গেছে, বাকি জিনিস আপনি নিজে চেষ্টা করলেই পেরে যাবেন, এত একটা কঠিন কিছু না। এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করে ফেলবেন, আর গুণ করে জাস্ট এক্স এর মানটা বের করে ফেলবেন, এটা আপনি নিজে একটু চেষ্টা করলেই পেরে যাবেন ইনশাল্লাহ। ভাইয়া গরুটাকে জবাই করে রান্না করে খেয়ে ফেলবে, ওরে সেই 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 বুদ্ধি আপনার, মাশাআল্লাহ। ভাইয়া সাগর সকল গরু বিক্রি করে টাকা ভাগ করে নিয়েছে। ও আচ্ছা, গরু কাটাকাটিচ্ছে, ভাগ করে নেওয়াটাই ভালো। আচ্ছা, দেখেন আর কি কি করা যায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, কি লেখা দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা মনে করি একক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স। আমরা ধরে নিচ্ছি আমাদের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স। তাহলে ভাই আমাদের দশক স্থানীয় অঙ্কটা কি হবে?
প্রশ্নে লিখাই আছে একক স্থানীয় অঙ্কের, এই যে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হচ্ছে দশক স্থানীয় অঙ্কটা। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি আমার এক্স হয়, তাহলে তার দ্বিগুণ হবে হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্কটা, এটা হবে 2x। দেখাতে হবে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তো এখান থেকে তো আপনি বলে ফেলতে পারবেন সংখ্যাটা কি হবে। আমরা কিন্তু যথেষ্ট উচ্চশিক্ষিত, আমাদের এই জিনিসটা বোঝা লাগবে যে যখন একক স্থানীয় অঙ্ক দেওয়া থাকে আর দশক স্থানীয় অঙ্ক দেওয়া থাকে, তখন সংখ্যাটা বের করার জন্য আমরা দশক স্থানীয় অঙ্কটাকে 10 দিয়ে গুণ করি আর একক স্থানীয় অঙ্কটাকে 1 দিয়ে গুণ করি। 1 দিয়ে গুণ করলে তার সেটা বলা লাগে না, জিনিসটাকে এভাবে লেখা যায় প্লাস এক্স। তাহলে কি বললাম, যদি একক স্থানীয় অঙ্ক হয় হচ্ছে আপনার 7, দশক স্থানীয় অঙ্ক যদি হয় 8, তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হচ্ছে 8 × 10 + 7। মানে যত মানে স্থানীয় অঙ্ক যেটা বলি, শতক স্থানীয় অঙ্ক হলে 100 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ক হলে 10 দিয়ে গুণ, একক স্থানীয় অঙ্ক হলে 1 দিয়ে গুণ। তাদের স্থানীয় মান দিয়ে গুণ করে তারপর যোগ করতে হয় আর কি। এটা আমাদের ছোটবেলার পড়াশোনা, ক্লাস 8 এ, এটা আশা করি আপনারা জানেন। আচ্ছা, এখন আসেন তাহলে সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, সংখ্যাটাকে আমরা লিখতে পারি 21x, কারণ 10 দুগুণা 20, 20 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 21। আর এই 21x কে একটু সাজিয়ে লিখেন, এটাকে আপনি লিখতে পারেন 7 × 3x। আবার এটাকে আপনি লিখতে পারেন 7 × x + 3x, x + 2x। তো এটাকে আপনি লিখতে পারেন 7 × অঙ্কদ্বয়ের সমষ্টি। কি করলাম, আমাদের প্রমাণের খাতিরে বলছে কি দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ হবে, তাই না? তো আমরা এটা প্রমাণ করার জন্য এখানে যে 7 × 3x লিখছি। তারপর আমরা দেখলাম কি এখন তাহলে আলটিমেটলি কি বলা যায়, তাহলে আলটিমেটলি বলা যায় সংখ্যাটি, সংখ্যাটি হচ্ছে 7 × অঙ্কদ্বয়ের সমষ্টি। এটা আলটিমেটলি আসবে, এটা আমাদের দেখাইতে বলছে, আমরা দেখাই দিলাম আর কি, আর কিছু না। ইজি বিজি লেভেলস কুইজ। এক্স আর ওয়াই ধরে করলে হবে না, হবে, কিন্তু আমরা এক্স ধরেই করবো, একটা ধরেই করবো। জীবন যেখানে সহজ সেখানে কঠিন করার তো কোনো দরকার নেই, তাই না? যেখানে জীবনটা যথেষ্ট সহজ সেখানে কঠিন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে একটা পোল কোশ্চেন আছে, এই পোল কোশ্চেনটা ইজির চেয়েও সহজ। সময় পাবেন হচ্ছে গিয়ে মাত্র 1 মিনিট। এই হচ্ছে অবস্থা। এত সহজ একটা প্রশ্নে উত্তর দিয়েছেন কারেক্ট মাত্র 19%। এখানে কি ছিল, কলম আর পেন্সিলের দাম হচ্ছে গিয়ে একত্রে 110 টাকা। কলমের দাম ধরলাম এক্স, তাহলে বলছে কি কলমের দাম পেন্সিলের দাম অপেক্ষা 100 টাকা বেশি। আচ্ছা, তাহলে কলমের দাম যদি পেন্সিলের দামের থেকে 100 টাকা বেশি হয়, তাহলে পেন্সিলের দাম কত? তাহলে পেন্সিলের দাম হচ্ছে এক্স মাইনাস 100। কথাটা বুঝেন কিন্তু, কলমের দাম পেন্সিলের দামের চেয়ে 100 টাকা বেশি, এই কথাটা মানে হচ্ছে পেন্সিলের দাম কলমের দামের চেয়ে 100 টাকা কম। তাহলে কলমের দাম যদি x টাকা হয়, পেন্সিলের দাম হবে হচ্ছে x মাইনাস 100। তো এখন দুইটা যোগ করলে কত আসে, এই দুইটা যোগ করলে কত আসে, মানে কলম আর পেন্সিলের দাম যোগ করলে আসে হচ্ছে 110। এটা হিসাব করেন 2x, এটা ইকুয়াল হচ্ছে 210। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল হচ্ছে 105। এখন এই 105 হচ্ছে আপনার অপশনেই ছিল না, 105 আপনার অপশনেই ছিল না, তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে কোনটিই নয়। এই প্রশ্নটা শোনার সাথে সাথে কেন জানি মানুষের মনে হয় এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 100 টাকা বা 10 টাকা। এটা অধিকাংশ মানুষ কেন জানি মনে করে আর কি, 100 টাকা বা 10 টাকা মনে করে। তো ব্যাপারটা আসলে সেটা না, জাস্ট নরমাল ইকুয়েশন সলভিং এর মাধ্যমে যদি আপনি করেন, তাহলে হচ্ছে অ্যান্সার আসে হচ্ছে কলমের দাম 105 টাকা আর পেন্সিলের দাম হচ্ছে শুধু 5 টাকা। তাহলে কলমের দাম 105, পেন্সিলের দাম 5, দুইটা যোগ করলে কত আসে, দুইটা যোগ করলে আসে 110। আবার কলমের দাম পেন্সিলের দামের চেয়ে 100 টাকা বেশিও হয়। সবকিছুই ঠিক আছে। তো এই হচ্ছে কি ঘটনা, যারা পেরেছেন মাশাআল্লাহ, যারা পারেন নাই তাদের এটা পারা উচিত ছিল, কারণ এটা এর চেয়ে সহজ আর প্রশ্ন হতে পারে না, এটা পারা উচিত ছিল। ওকে, এবার এখানে একটা প্রশ্ন আছে, দেখেন কি লেখা, মোট, আচ্ছা এটা কি আমরা বুঝছি, আগের অঙ্কটাকে বুঝছি, এটা চ্যাট বক্সে জানাইতে হবে। চলুন আমরা একটু সামনের দিকে যাই। এবার আমাদের জীবনে কিছু 4 আনা আর 8 আনা আসবে। 4 আনা 8 আনা মানে কি, মানে হচ্ছে আপনার 25 পয়সার মুদ্রা আর হচ্ছে গিয়ে 50 পয়সার মুদ্রা। তো বলা আছে 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি?
তো আমরা এখানে ধরে নিব, একটু ওয়েট। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা এখানে প্রথমে ধরে নিব যে 25 পয়সার মুদ্রা আছে এক্স। আমরা ধরে নিব 25 পয়সার মুদ্রা আছে এক্স। তাহলে এখান থেকে ইজিলি বলা যায় 50 পয়সার মুদ্রা কয়টা আছে। এখান থেকে বলা যায় 50 পয়সার মুদ্রা আছে। দেখি আপনারা তো উচ্চ শিক্ষিত, আপনারা একটু বলেন তো চ্যাট বক্সে কয়টা আছে তাহলে। 25 পয়সার মুদ্রা যদি এক্সট্রা থাকে তাহলে 50 পয়সার মুদ্রা কয়টা থাকবে, চ্যাট বক্সে বলেন তো। আরে মাশাআল্লাহ, একজন লিখছে এক্স প্লাস 25, আরেকজন লিখছে ওয়াই, আরেকজন লিখছে 120 মাইনাস এক্স। জি ভাইয়া, এটা হবে হচ্ছে 120 মাইনাস এক্স। কারণ মোট মুদ্রা আছে হচ্ছে আপনার 120টা। মোট মুদ্রা যদি 120টা থাকে, এর মধ্যে 25 পয়সার যদি থাকে এক্সট্রা, তাহলে 50 পয়সার আছে বাকিগুলা, মানে 120 মাইনাস এক্সট্রা। এখন এখান থেকে আমরা প্রশ্ন মতো লিখতে পারি 25x প্লাস 50 ইন্টু 120 মাইনাস এক্স, এটা সমান কত? এটা সমান হচ্ছে 3500 পয়সা। এটা কি করলেন খেয়াল করেন, একটা 25 পয়সা মানে কি 25 পয়সা, দুইটা 25 পয়সা মানে 50 পয়সা, তিনটা মানে 75 পয়সা। তাহলে এক্সটা মানে কি হবে 25 ইন্টু এক্স পয়সা। আবার একটা 50 পয়সা মানে 50 পয়সা, দুইটা মানে 100 পয়সা, তিনটা মানে 150 পয়সা। তাহলে 120 মাইনাস এক্স টি 50 পয়সা মানে 120 মাইনাস এক্স ইন্টু 50। আর এই দুইটা যোগ করলে কত আসে, টোটাল কত টাকা আসে? 35 টাকা আসে। আমরা তো এখানে 35 সবকিছু লিখছি পয়সা দিয়ে, তাহলে এই টাকাটাকে পয়সাতে নিয়ে গেলে এটা হবে 3500 পয়সা। তো এটাকে হিসাব করলে কত আসে দেখেন, 25x প্লাস হচ্ছে গিয়ে 6000 মাইনাস হচ্ছে গিয়ে 50x, এটা সমান হচ্ছে 3500। তাহলে এখানে আপনি পাবেন হচ্ছে মাইনাস 25x, এটা সমান হচ্ছে মাইনাস 2500। তাহলে এক্স এর মান কত ভাই? এক্স এর মান হচ্ছে 100। তার মানে আপনার 25 পয়সার মুদ্রা আছে হচ্ছে 100টা। তাহলে 50 পয়সার মুদ্রা আছে কয়টা ভাই? 50 পয়সার মুদ্রা আছে হচ্ছে 20টা। আমাদের 25 পয়সার মুদ্রা আছে হচ্ছে কি 100টা, দ্যাট মিন্স 50 পয়সার মুদ্রা আছে 120 থেকে 100 গেলে কত থাকে, 120 থেকে 100 গেলে থাকে হচ্ছে 20টা। সেটাই অ্যান্সার। আপনি যোগ করে দেখেন, এটা যোগ করলে টোটাল হচ্ছে গিয়ে 35 টাকাই পাবে। ভাইয়া 0.25 হবে না? কেন 0.25 হবে ভাই? আমি কি এটা টাকাতে লিখেছি? আমি কি এটা ভাইয়া পয়সাতে লিখেছি? আমি পুরো জিনিসটা পয়সাতে করছি, পুরো অঙ্কটা পয়সাতে করছি, এই জন্য 0.25 হবে না। 0.25 আর 0.5 যদি দেই তাহলে এখানে 3500 জায়গায় 35 লিখতে হবে ভাইয়া। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। ও আরেকটা আরেকটা পোল চলে আসছে আজকে ক্লাসে, পোলে পোলে জীবনটা একটু প্যারাদায়ক হয়ে যাবে। আরেকটা পোল, টোটাল পোল হচ্ছে কি আজকে 5টা, বুঝছেন? এর মধ্যে 4 নাম্বার পর্যন্ত আমরা চলে আসছি। তো এটা একটু চেষ্টা করেন, একটু ভাবেন, 2 মিনিটের মধ্যে অ্যান্সারটা দেন। তো তাও ভালো, মাশাআল্লাহ। আপনারা হচ্ছে 28% মানুষ মনে করতেছেন 1 নাম্বারটা হবে এবং 1 নাম্বারটাই উত্তর। চলেন আমরা একটু দেখি 1 নাম্বারটা আসলে কেন উত্তর। বলা হয়েছে একটি বস্তু একটি নির্দিষ্ট দামে বিক্রি করা হলো, বস্তুটার ওই বিক্রয় মূল্যটাই কিন্তু শেষ আপনি বের করতে হবে। তাহলে ফার্স্টে ধরে নেন ওই বস্তুটার বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা।
আপনি ধরে নেন ওই বস্তুটা বিক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে এখন দেখেন এইবার পরের লাইনটা একটু ভালো মতো হচ্ছে জাজ করেন। এখানে কি লেখা? বস্তুটার ক্রয় মূল্য p টাকা হওয়াতে যত টাকা লাভ হয়েছে, বস্তুটার ক্রয় মূল্য p টাকা হওয়াতে যত টাকা লাভ হয়েছে। দেখেন একটা জিনিসের বিক্রয় মূল্য x আর ক্রয় মূল্য হচ্ছে p, তাহলে কত টাকা লাভ হয়েছে এটা আমরা কিভাবে বের করতে পারি? লাভ বের করে সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ দিয়ে। তাহলে আমাদের যত টাকা লাভ হয়েছে, যে বললো আমাদের কত টাকা লাভ হয়েছে, আমাদের লাভ হয়েছে হচ্ছে x মাইনাস p টাকা, এটা হচ্ছে আমাদের লাভ হয়েছে। আচ্ছা এবার আসেন পরে, যত টাকা লাভ হয়েছে p প্লাস 40 টাকা হলে তার 3 গুণ ক্ষতি হতো, তার 3 গুণ ক্ষতি হতো, মানে কার? লাভের 3 গুণ ক্ষতি হতো, লাভের 3 গুণ আমার কি হতো? ক্ষতি হতো। তো ক্ষতিটা কত? এবার চলেন এটা বের করি। ক্ষতিটা কিভাবে বের করা যায়? আপনার ওরা বলছে যদি ক্রয় মূল্য p প্লাস 40 টাকা হতো, ক্রয় মূল্য থেকে যদি আপনি বিক্রয় মূল্য বাদ দেন, তাহলে যেটা পান সেটাই হচ্ছে আপনার ক্ষতি। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যেটা পাবেন সেটাই হচ্ছে ক্ষতি। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেন, p প্লাস 40, এটা থেকে বিক্রয় মূল্যটা বাদ দেন, এটা হচ্ছে আপনার ক্ষতি। এই ক্ষতিটা কার 3 গুণ? এই ক্ষতিটা হচ্ছে লাভের 3 গুণ, সেই জন্য আমরা লিখছি 3 ইন্টু এক্স মাইনাস পি। তো এখন এখান থেকে হিসাব করলে কি আসে? 3x মাইনাস 3p সমান হচ্ছে p প্লাস p প্লাস 40 মাইনাস x। আর তো বের করা লাগবে বস্তুটা বিক্রয় মূল্য, মানে x এর মান বের করা লাগবে। এখান থেকে আমরা লিখতে পারি 4x সমান হচ্ছে 3p প্লাস p প্লাস 40, তার মানে 4x সমান হচ্ছে 4p প্লাস 40। তাহলে x সমান কত ভাইয়া? আমাদের বিক্রয় মূল্য লাগবে, x সমান হচ্ছে p প্লাস 10। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1 নাম্বার। তো ইজি পিজি লেমন স্কুইজি যদি আপনার হচ্ছে এটা বোঝা যায়, আর যদি না বুঝেন তাহলে হচ্ছে দেখবেন যে অনেক স্ট্রাগল করতে হয় আর কি। তো সোজা কথা এটা মাথায় রাখতে হয়, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য। এই দুইটা জিনিস একটু মাথায় রাখা লাগে। তো যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন না ইনশাল্লাহ, যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা হচ্ছে গিয়ে ইয়েস এর ভাই। ওকে, তো চলেন আমাদের পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা হচ্ছে কি একটু হালকা বড়, এবং হচ্ছে এই সজল আর কাজলকে নিয়ে, আমাদের সজল আর কাজল না নাকি? হ্যাঁ সজল আর কাজল। সজল আর কাজল হচ্ছে কি যাবে নিউ মার্কেট গাবতলী, আমরা হচ্ছে ওইটা নিয়ে হিসাব নিকাশ করবো আর কি, যে তারা কিভাবে যাচ্ছে কিভাবে আসতেছে। তো অঙ্কটা একটু বড়, আমাদের একটু ধৈর্য ধারণ করে পুরো অঙ্কটা একটু শুনতে হবে। এটা পরীক্ষায় আসবে না, এটাও পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ। জাস্ট আপনি নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে সমাধান করতে পারেন নাকি সেটাই হচ্ছে একটু চেক করার জন্য দেওয়া হয়েছিল। তো চলুন আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। কি লিখা? ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব নাকি 12 কিলোমিটার। তো আমরা নিউ মার্কেট থেকে গাবতলী একটা ডিস্টেন্স এখানে আঁকি। তো এটা মনে করেন হচ্ছে কি আপনার 12 মিটার। একবারই বলবো ভাইয়া, দুইবার বলবো না, সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। তো এটা হচ্ছে কি আমাদের নিউ মার্কেট, আর এটা হচ্ছে আমাদের গাবতলী। তো এই হচ্ছে কি অবস্থা, নিউ মার্কেট থেকে হচ্ছে কি গাবতলী। এখানে একটা জিনিস একটু করে নিতে হবে, একটু wait। তো এখানে কি লেখা আছে দেখেন, নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তো আমরা হচ্ছে নিউ মার্কেট আর গাবতলীর দুটো ডিস্টেন্স হচ্ছে কি মাঝখানে আঁকলাম। এখন এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার এখানে 12 কিলোমিটার। তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের 12 কিলোমিটার। সজল নাকি নিউ মার্কেট থেকে রিক্সায় ঘন্টায় 6 কিলোমিটার বেগে। আচ্ছা, এই নিউ মার্কেট থেকে সজল হচ্ছে কি ঘন্টায় 6 কিলোমিটার বেগে। সজল সে হচ্ছে ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার, তার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আর কাজল একই স্থান থেকে বেচারা পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার বেগে।
আচ্ছা, তো কাজলের অবস্থাটা হচ্ছে সে ঘন্টায় 4 কিলোমিটার যায়। গাবতলির দিকে রওনা হলো। আচ্ছা, সমস্যা নেই, ওরা গাবতলি যাক, আমাদের কোনো প্যারা নাই। সজল গাবতলি পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে, আরে সজল সে রিক্সা করে গেছে, তো এখন এটা কম্পারেটিভ একটা অ্যাডভান্টেজ পাইছে। সে হচ্ছে গাবতলিতে পৌঁছে গেছে, পৌঁছে আবার 30 মিনিট সে বিশ্রামও নিছে। তো দেখেন, এটা কিন্তু খুবই কমন সেন্সের একটা ব্যাপার, যে সজল আছে হচ্ছে এই জায়গাতে, তার গাবতলিতে পৌঁছাতে আসলে কতক্ষণ লাগবে, এটা কিন্তু খুবই কমন সেন্সের ব্যাপার। সে ঘন্টায় যায় 6 কিলোমিটার, গাবতলি হচ্ছে 12 কিলোমিটার দূরে, তাহলে তার কতক্ষণ লাগবে গাবতলী যেতে, একটু বলেন তো আপনারা চ্যাট বক্সে। যে পাবলিকটা ঘন্টায় যায় 6 কিলোমিটার, সে 12 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? ইজি বিজি। ঘন্টায় যায় হচ্ছে 6 কিলোমিটার, তাহলে 12 কিলোমিটার যেতে 2 ঘন্টা লাগবে। তার মানে সজল সাহেব 2 ঘন্টার মধ্যে গাবতলীতে পৌঁছে গেল, সেখানে আবার 30 মিনিট বিশ্রাম নিল, বিশ্রাম নিয়ে আবার সে নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো। বাসায় মনে হয় খাটটাট নাই, নিউ মার্কেটে গিয়ে বিশ্রাম নিছে সে। তো নিউ মার্কেটে গিয়ে বিশ্রাম নিল কতক্ষণ? 30 মিনিট। টোটাল টাইমটা একটু চিন্তা করেন ভাইয়া। সজল 2 ঘন্টা 30 মিনিট পর কোথায় আছে? প্রথম 2 ঘন্টায় তো গাবতলীতে চলে গেল, এরপর 2 ঘন্টা 30 মিনিট, মানে 30 মিনিটও গাবতলীতে ছিল। তারপর হচ্ছে 30 মিনিট পরে গাবতলী থেকে সে রওনা দিল। তার মানে আফটার 2.5 আওয়ার, অর্থাৎ 2.5 ঘন্টা পর সজল আর কাজলের অবস্থানটা নিয়ে আমরা একটু চিন্তা করি। এই বেচারা কিন্তু সে পায়ে হেঁটে যাচ্ছে গাবতলীতে, সে 1 ঘন্টায় কতটুকু যায়? 4 কিলোমিটার। কাজল আপনার 1 ঘন্টায় যায় হচ্ছে 4 কিলোমিটার, তাহলে কাজল 2.5 ঘন্টায় কতটুকু যাবে? দশ কিলোমিটার। কাজল 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, 2.5 ঘন্টায় যাবে হচ্ছে 10 কিলোমিটার। তার মানে আফটার 2.5 আওয়ার আপনার হচ্ছে কাজলের পজিশনটা হচ্ছে এইটা, মানে কাজল এখানে আছে। এটা কতটুকু? এটা হচ্ছে গিয়ে 10 কিলোমিটার। এটা হচ্ছে আপনার 10 কিলোমিটার, ওটা একটু সুন্দর করে দিই। আর 2 ঘন্টা 30 মিনিট পর সজল কোথায় আছে? সজল আছে হচ্ছে এই জায়গাতে। এবার হচ্ছে গিয়ে সজল 2 ঘন্টা 30 মিনিট পর আবার রওনা দিল, আবার তারা রওনা দিল। তো রওনা দিল মানে কি, কাজল তো হাঁটতেই আছে, আর সজল হচ্ছে 2.5 ঘন্টা পরে এদিকে রওনা দিল। এখন দেখেন, যখন তারা রওনা দিল তাদের তো এক জায়গায় মিট হবে, তাই না? এক জায়গায় তো তারা দেখা করবে, কারণ যেহেতু সামনাসামনি দিয়ে আসতেছে, তাহলে মনে করেন এই যে এই জায়গাটায়, এই যে এই পয়েন্টে তারা মিট করবে, এই যে পি বিন্দুতে তারা মিট করবে। কোন একটা বিন্দুতে মিলিত হওয়া, এই কথাটা মানে কি? কোন একটা বিন্দুতে তারা একজন একজনের সাথে দেখা হয়, এই কথাটা মানে হচ্ছে, এই কথাটা একটু বুঝেন। এই বিন্দুতে তাদের দুইজনের আসতে সমান সময় লেগেছে, এর যতক্ষণ লেগেছে এরও ততক্ষণ লেগেছে, সময়টা হচ্ছে গিয়ে সমান। এই বিন্দুতে আসতে তাদের যে সময়টা লেগেছে এই সময়টা হচ্ছে সমান। ব্যাপারটা একটু বুঝাই বলি। মনে করেন দুইজনই সবার প্রথমে সকাল 8টা বাজে রওনা দিল। 8টা বাজে রওনা দেওয়ার পরে 10:30 বাজে অবস্থাটা কি হয়েছে? 10:30 বাজে সজল আছে গাবতলী, আর কাজল আছে হচ্ছে এই জায়গাতে। যখন 10:30 বাজে ঘড়িতে, তখন মানে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পরে সজল আছে গাবতলী, কাজল আছে এই যে 10 কিলোমিটার দূরে। এরপরে হচ্ছে গিয়ে দুইজনই হচ্ছে গিয়ে এই যেখান থেকে এখানে যাচ্ছে, মনে করেন এখানে দেখা হইলো, এখানে দেখা হইলো, এই যে এই জায়গাতে যে দেখা হইলো, যখন দেখা হইলো তখন ঘড়িতে মনে করেন বাজে হচ্ছে 11টা। যখন দেখা হইলো তখন তারা বলছে, দেখছো ঘড়িতে কটা বাজে? দেখা যাচ্ছে ঘড়িতে বাজে 11টা। এই কথাটা মানে কি? এই কথা মানে হচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স, এইটা আসতে কাজলেরও 30 মিনিট লেগেছে, আবার এতটুকু ডিস্টেন্স আসতে সজলেরও হচ্ছে গিয়ে 30 মিনিটই লেগেছে। তো যেটা আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু তারা মুখোমুখি আসতেছে, যেখানে তারা মিলিত হবে ওই জায়গাতে, এই যে এই পয়েন্ট থেকে ওই জায়গাতে আসতে কাজলের যতক্ষণ প্রয়োজন, সজলেরও ঠিক ততক্ষণই প্রয়োজন। দুইজনের সমান টাইম লাগা মানে হচ্ছে তারা ওই জায়গাতে মিলিত হচ্ছে। ঠিক আছে, তো এখন চলেন আমরা একটু ধরে নেই এতটুকু হচ্ছে এক্স, তাহলে এতটুকু হবে 2 - x। ভাই ঘটনা কি 2 - x থেকে আসলো? সারা জীবন তো এতক্ষণ তো 2 কোথাও তো ছিল না। ভাই এটা ইজি জিনিস। এটা যদি 10 কিলোমিটার হয়, বাকি যে অংশটুকু আছে এটা অবশ্যই 2 কিলোমিটার। আর এতটুকু যদি আমার এক্স কিলোমিটার হয়, তাহলে বাকি যে অংশটুকু আছে এটা আমার কত কিলোমিটার? এটা আমার হচ্ছে 2 - x কিলোমিটার। এটা যদি এক্স কিলোমিটার হয়, তাহলে বাকি অংশটুকু হচ্ছে 2 - x কিলোমিটার। এখন আপনি বের করবেন যে কাজলের
এই x কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে? কাজলের বেগটা দেখেন, কাজলের বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে কাজলের 4 কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে 1 ঘন্টা। তাহলে কাজলের x কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? x বাই 4 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার আসুন সজলের ক্ষেত্রে। সজলের ক্ষেত্রে সজলের গতি কত? সজলের গতিবেগ হচ্ছে গিয়ে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা হচ্ছে সজলের গতিবেগ। তার মানে সজল 6 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়। তাহলে সজল এক্স 2 মাইনাস এক্স কিলোমিটার যাবে কতক্ষণে? সজল 2 মাইনাস এক্স কিলোমিটার যাবে হচ্ছে 2 মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে 6 আওয়ার। অর্থাৎ এই 2 মাইনাস এক্স আসতে সজলের টাইম লাগবে এতক্ষণ, আর এই এক্স কিলোমিটার আসতে কাজলের টাইম লাগবে হচ্ছে এতক্ষণ। কিন্তু প্রশ্নে বলা আছে এই পয়েন্টে তারা মিলিত হয়। তাহলে আমরা প্রশ্ন মতো কি লিখতে পারি? প্রশ্ন মতো আমরা লিখতে পারি x/4 এটা সমান হচ্ছে 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 6। তাহলে এখান থেকে লেখা যায় 6x সমান হচ্ছে 8 মাইনাস 4x। তাহলে x এর ভ্যালুটা কত? x এর ভ্যালুটা হচ্ছে 0.8। তার মানে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু হচ্ছে 0.8। প্রশ্নে আপনাকে বলছে তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে। নিউ মার্কেট কিন্তু ব্রাদার এইখানে, এইখান থেকে এতটুকুই হচ্ছে 10 কিলোমিটার, আরো 0.8 কিলোমিটার যোগ করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে তারা নিউ মার্কেট থেকে তারা নিউ মার্কেট থেকে 10.8 কিলোমিটার দূরে মিলিত হবে। তারা নিউ মার্কেট থেকে 10.8 কিলোমিটার দূরে মিলিত হবে। এইটা হচ্ছে কি আপনার পুরো সিনারিওটা, মানে আপনার হচ্ছে একটু বাস্তবসম্মত ভাবে হচ্ছে এই জিনিসটা করতে হয়। ভাই অঙ্কটা করছেন ঠিক আছে, কিন্তু কিভাবে লিখবো এটা যদি একটু বলতেন অনেক উপকৃত হতাম। না ভাই, এটা আপনি যা যা বুঝতেছেন চিত্র এঁকে জাস্ট হচ্ছে ওইভাবে করেই লিখে দিবেন, কোনো সমস্যা নাই। একা তো হচ্ছে পরীক্ষায় আসে না, দ্বিতীয়ত হচ্ছে যদি আসেও আপনি বুঝে বুঝে হচ্ছে কি লিখবেন কথাটা। হ্যাঁ, ওইটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তাও তো মোটামুটি অনেক কিছু লিখছে, আসলে এটা এত কিছু লিখা লাগে না। ঠিক আছে। আহারে বেচারা কাজল, জি ভাই কাজল আসলে একটু বেচারা। তো যারা বুঝছে আলহামদুলিল্লাহ, যারা বুঝি না ইনশাল্লাহ, যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা ইয়েস লিখবেন। ভাই প্রশ্ন মতে বুঝিনি, প্রশ্ন মতেটা বুঝেননি। ওকে, আচ্ছা দেখেন, এই দূরত্বটা আসতে সজলের যতক্ষণ লাগবে, এই দূরত্বটা আসতে কাজলের ততক্ষণ লাগবে। তো আমরা লিখছি এক্স কিলোমিটার আসতে কাজলের লাগবে হচ্ছে গিয়ে x/4, আর এই কিলোমিটার আসতে মানে 2 মাইনাস এক্স কিলোমিটার আসতে সজলের লাগবে হচ্ছে 2 মাইনাস x/6। এই দুইটা সমান, মানে এই পয়েন্টে আসতে কাজল যতক্ষণ সময় ব্যয় করবে সজলও ঠিক ততক্ষণ সময় ব্যয় করবে। একটা উদাহরণ দিয়ে বলছিলাম, 10:30 11টা, একটা উদাহরণ দিয়ে বলছিলাম। মনে করেন এই পয়েন্টে আসতে এসে তারা দেখলো ঘড়িতে বাজে 11টা। মনে করেন 11টা মানে কি? 11টা মানে হচ্ছে কাজল এইখান থেকে এখানে আসছে আধা ঘন্টায়, আবার সজল এখান থেকে এখানে আসছে হচ্ছে আধা ঘন্টায়। তার মানে দুইজনে আসলে কি, যে পয়েন্টে তারা মিলিত হয় সেই পয়েন্টে দুইজনে আসতে সমান সময় লাগে। ঠিক আছে, তাহলেই তারা মিলিত হয় আর কি। তো এই জন্য প্রশ্ন মতে এটা সমান এটা। এবার আসেন শ্রেণীকক্ষে বেঞ্চ। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেখা যায়। তো এই অঙ্কটা বোঝানোর আগে আপনাদেরকে কিছু বাস্তব সংখ্যা নিয়ে হচ্ছে কি একটু, মানে কিছু সংখ্যা ধরে তারপরে হচ্ছে একটু হিসাবটা বুঝাই আপনাদের। মনে করেন ভাইয়া একটা ক্লাসে আপনার বেঞ্চ আছে, একটা ক্লাসে বেঞ্চ আছে হচ্ছে এক্সটি, এক্সটি তো না, মনে করেন 10টি। আমি আপনাকে বললাম প্রত্যেক বেঞ্চে, কথাটা বুঝছেন, আমি আপনাকে বললাম প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রকে যদি বসাই, 6 জন করে ছাত্র বসালে 2টি বেঞ্চ খালি থাকে।
বললাম একটা ক্লাসে বেঞ্চ আছে হচ্ছে 10টি, প্রতি বেঞ্চে যদি আমি 6 জন করে বসাই তাহলে আমার বেঞ্চ খালি থাকে কয়টা? 2টা। বলেন তো ওই ক্লাসে কয়জন ছাত্র আছে? ওই ক্লাসে ছাত্র আছে কয়জন? আরে মাশাআল্লাহ, সব কারেক্ট আনসার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আসলে এত কঠিন কিছু না ভাই। বেঞ্চ আছে 10টা, আপনার 2টা বেঞ্চ হচ্ছে খালি, তার মানে কি বাকি 8টা বেঞ্চ আপনি বসাইছেন। তা 8টা বেঞ্চ আপনি কয়জন করে বসাইছেন? 6 জন করে বসাইছেন। তার মানে 8 × 6 কত? 48। তো আপনি কিভাবে বের করছেন? আপনি 10 থেকে 2 বাদ দিয়েছেন, 10 থেকে 2 বাদ দিয়ে তারপরে ওইটার সাথে আস্তে করে 6 গুণ করে ফেলছেন। এটা হচ্ছে আপনার ছাত্র সংখ্যা। তো আজকে যদি আমি আপনাকে বলি, মনে করেন বেঞ্চ আছে হচ্ছে এক্সটি, মনে করেন বেঞ্চ আছে এক্সটি, প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসালে 2টি বেঞ্চ খালি থাকে, তাহলে ছাত্র আছে কয়জন? তখন আপনার উত্তরটা কি হবে? যে ভাই তাহলে উত্তরটা হবে হচ্ছে জাস্ট 10 এর জায়গায় x লিখেন, জাস্ট 10 এর জায়গায় x লিখেন, উত্তরটা হবে x - 2 × 6। এটা হবে হচ্ছে আমাদের উত্তর। জাস্ট বেঞ্চ 10টা না বলে যদি বেঞ্চ এক্সটা বলি, তখন আমাদের ছাত্র থাকবে কয়জন? x - 2 × 6। আবার যদি আমি আপনাকে এটা প্রশ্ন করি যে ভাই মনে করেন বেঞ্চ আছে 10টি, কিন্তু এইবার আমি প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে, এবার প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে এখন আমার স্টুডেন্ট কয়জন? আমি জিজ্ঞেস করলাম এখন আমার স্টুডেন্ট কয়জন? এখন আপনি বলবেন যে ভাই আরে 6 জন তো বেচারা, ওরা তো আলাদা আছে, কিন্তু বাকি 5 জন করে তো প্রতি বেঞ্চে বসছে। তো 10টা বেঞ্চে প্রত্যেকটা যদি 5 জন করে বসে, 5 × 10 = 50। প্রত্যেকটা যদি আপনার 5 জন করে বসে তাহলে 5 × 10 কত হইলো ভাই? 5 × 10 হইলো 50, আর 6 জন দাঁড়ায় আছে, তাহলে প্লাস হচ্ছে 6। আমার সেম কোশ্চেন যে আজকে যদি আমি এখানে বলতাম বেঞ্চ আছে এক্সটি, বেঞ্চ আছে এক্সটি, প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, তখন আপনি কি বলতেন? তখন আপনি বলতেন হচ্ছে ভাই তাহলে স্টুডেন্ট আছে 5x + 6। স্টুডেন্ট আছে হচ্ছে আপনার 5x + 6। তো এখন আসলে এই পুরো জিনিসটাকে আমরা এগুলো মুছে দিই, এগুলো আর আমাদের উদাহরণ হিসেবে দরকার নাই। এক্সকিউজ মি। এখন দেখেন, এগুলো কিন্তু আপনারাই হচ্ছে বুঝে বুঝে করছেন এটা। তাহলে কি বললাম, বেঞ্চ যদি এক্সট্রা থাকে তাহলে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসালে 2টা বেঞ্চ খালি থাকে, তাহলে ছাত্র আছে x - 2 × 6। আর বেঞ্চ যদি এক্সট্রা থাকে, প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ছাত্র আছে 5x + 6। এখন এই ক্লাসে কিন্তু ভাইয়া বেঞ্চ সংখ্যা আর স্টুডেন্ট সংখ্যা সেম। এই যে যে ক্লাসটার কথা আমরা বলতেছি, যে শ্রেণী কক্ষটার কথা আমরা বলতেছি, এখানে বেঞ্চ সংখ্যা আর স্টুডেন্ট সংখ্যা সেম, তাহলে আমরা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে তাদেরকে বসাইছি। এখানে আগেও বেঞ্চ এক্সট্রা ছিল, এখনো এক্সট্রা আছে। আগে যতজন ছাত্রছাত্রী ছিল এখনো ততজন ছাত্রছাত্রী আছে, খালি তাদেরকে আমরা 2টা কম্বিনেশনে বসেছি, একবার একভাবে বসেছি। তার মানে আগের যে ছাত্র সংখ্যা আর বর্তমানে যে ছাত্র সংখ্যা, এই দুটো অবশ্যই কি হবে? সমান হবে। মানে ছাত্র বাড়েও নেই, ছাত্র কমেও নেই, জাস্ট আপনি অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করছেন। তাহলে আমরা বলতে পারি x - 2 × 6 এটা কার সমান হবে? এটা 5x + 6 এর সমান হবে। তার মানে 6x - 12 এটা হচ্ছে 5x + 6 এর সমান হবে। তার মানে x সমান কত? x সমান হচ্ছে 18। তার মানে এই ক্লাসে বেঞ্চ আছে হচ্ছে 18টা। এখন আপনার যদি বিশ্বাস না হয় আপনি হিসাব করে দেখতে পারেন, যদি বেঞ্চ থাকে 18টা তাহলে ছাত্র আছে কয়জন? 18 থেকে 2 গেলে 16, 6 × 16 = 96। দেখেন এখন আপনি 96 জন মানুষকে 6টা, প্রত্যেক বেঞ্চে যদি 6 জন করে বসান তাহলে 2টা বেঞ্চ খালি থাকবেই। 96 জন মানুষের প্রত্যেক বেঞ্চে যদি 6 জন করে বসান তাহলে 2টা বেঞ্চ খালি থাকবে, কারণ আপনার বেঞ্চ সংখ্যা হচ্ছে 18টা। আবার প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসান, 96 মানুষকে প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসান, মানে 5 × 18 কত হয়? তাহলে 5 × 18 হচ্ছে 90। এই যে বাকি 6 জন কি করবে? বাকি 6 জন হচ্ছে দাঁড়ায় থাকবে। তাহলে আমাদের বেঞ্চ সংখ্যা কত? বেঞ্চ সংখ্যা হচ্ছে 18,
আর ছাত্র সংখ্যা হচ্ছে 96। এবার এদেরকে আমি ডিফারেন্ট কম্বিনেশনে বসানোর কারণে আমার হচ্ছে গিয়ে এরকম একটা অবস্থা হয়েছে। তো আমরা যারা বুঝছি আলহামদুলিল্লাহ, যারা অন্য ধর্মাবলম্বী তারা ইয়েস, আর যারা বুঝি না তারা ইনশাল্লাহ। এখানে লিখা কি দেখেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5%, অবশিষ্ট টাকার উপর 4% লাভ করে। এই যে কিছু টাকা, এই কিছু টাকার পরিমাণটা আমরা জানি না, এটাই বের করতে বলছে। তিনি কত টাকার উপর 5% লাভ করেন? আমরা মনে করি তিনি এক্স টাকার উপর 5% লাভ করেন। আমরা মনে করে নিচ্ছি তিনি এক্স টাকার উপর 5% লাভ করেন, মানে কত টাকা রেখেছে এটা তো আমরা জানি না। তাহলে এখান থেকে কিন্তু এটা বলে ফেলা যায় তিনি আসলে কত টাকার উপরে 4% লাভ করেন, এটা বলে ফেলা যায়। সুতরাং তিনি এত টাকার উপর 4% লাভ করেন। আপনারা একটু চ্যাট বক্সে আমাকে জানান তো তিনি কত টাকার উপর 4% লাভ করেন। তাহলে তিনি যদি এক্স টাকার উপর 5% লাভ করেন, তাহলে তিনি কত টাকার উপর 4% লাভ করবেন? এক্স মাইনাস 4। আরে আরে ভাই, ও ভাই, ও ভাই, ঘটনাটা বুঝেন ভাই। তার কাছে টোটাল টাকা ছিল 5,600। সে এই টাকাটা দুই জায়গাতে মানে ইনভেস্ট করছে। এক জায়গায় হচ্ছে 5% লাভ করছে, আরেক জায়গায় হচ্ছে 4% লাভ করছে। যেখানে 5% লাভ করছে সেখানে সে ইনভেস্ট করছিল হচ্ছে এক্স টাকা। তাহলে বাকি টাকাটা সে কি এখানে ইনভেস্ট করছে না? একটা জায়গায় তাকে 5% প্রফিট দেয়, আরেকটা জায়গায় তাকে 4% প্রফিট দেয়। তাহলে সে যদি এক্স টাকা এখানে ইনভেস্ট করে, বাকি টাকাটা এখানে ইনভেস্ট করছে, তো বাকি টাকা কত? বাকি টাকা হচ্ছে 5,600 মাইনাস এক্স। পুরো সব মিলিয়ে তো টাকা আছে 5,600 টাকা, তাই না? তাহলে বাকি টাকা হচ্ছে 5,600 মাইনাস এক্স। তাহলে তিনি 5,600 মাইনাস এক্স টাকার উপরে 4% লাভ করে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন মতো কি লিখতে পারি? তার মোট লাভ হচ্ছে 256 টাকা। তাহলে এক্স টাকার উপর 5% লাভ মানে হচ্ছে এক্স ইন্টু 5 ডিভাইডেড বাই 100। এক্স টাকার উপর 5% লাভ মানে হচ্ছে এক্স ইন্টু 5 বাই 100। আবার 5,600 মানে এটা কিভাবে, এটা কিভাবে হিসাব করতেছেন এটা তো বুঝতেছি না। এক্স টাকার উপর 5,000 কি জানি বলে ইয়ে হইলে এটা 5 বাই 100 কিভাবে হয়? দেখেন ভাই, সে 100 টাকায় লাভ করে 5 টাকা। 1 টাকায় কত? 5 বাই 100। তো সে এক্স টাকায় কত লাভ করে? 5x বাই 100। একইভাবে সে 100 টাকায় লাভ করে হচ্ছে গিয়ে 4 টাকা। তাহলে 1 টাকায় কত? 4 বাই 100। তাহলে 5,600 মাইনাস এক্স টাকায় কত? এটা হবে 4 ইন্টু 5,600 মাইনাস এক্স ডিভাইড বাই 100। এটা হচ্ছে তার দুই জায়গায় যে রাখলো টাকা, দুই জায়গায় ভিন্ন ভিন্ন দুইটা লাভ যে করলো সেটা লিখলাম। তাহলে এখানে কি হবে? 5,600 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 4 ডিভাইড বাই 100। এই দুইটা লাভের টাকা মিলে কত হইলো ভাই? এই দুইটা লাভের টাকা মিলে হইলো হচ্ছে 256। এখন হচ্ছে আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন। আপনি জাস্ট ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে কত পান দেখেন। সবগুলাকে 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে পাচ্ছি এক্স, আর এটা এদিকে চলে যাবে, এটা হয়ে যাচ্ছে 3200। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3200। এক্স এর মান যখন আপনি পেয়ে গেছেন তখন তো জীবন সহজ। আপনি কি বলছেন? আপনি কি বলছেন তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? সুতরাং তিনি 3200 টাকার উপর, সুতরাং তিনি 3200 টাকার উপর 5% লাভ করলেন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তিনি 3200 টাকার উপর 5% লাভ করলেন। জাস্ট এক্স এর মানটা বের করবেন। ইজি বিজি লেমন স্কুইজি, মানে এত কঠিন কিছুই না, জাস্ট নরমাল ক্যালকুলেশন, খুবই নরমাল কিছু ক্যালকুলেশন। যারা বুঝছি আলহামদুলিল্লাহ, যারা বুঝি না ইনশাআল্লাহ, যারা নন মুসলিম তারা হচ্ছে ইয়েস এর ওয়াই। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন এখানে। একটা গাড়ি নাকি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। তো এটা মনে করেন হচ্ছে আপনার সেই গাড়ি,
যে রাস্তাটুকু অতিক্রম করতেছে, তো সে মনে করি এতটুকু দূরত্ব সে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল, আর এতটুকু দূরত্ব সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল। সে টোটাল 5 ঘন্টায় যায় 240 কিলোমিটার। সে টোটাল 5 ঘন্টায় কতটুকু যায়? 240 কিলোমিটার। আমাদেরকে বলছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে। তো আমরা এখানেও ধরে নিব ঘন্টায় 60 কিলোমিটার বেগে, আমরা ধরি ঘন্টায় 60 কিলোমিটার বেগে সে x কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। আমরা কি ধরতেছি, এই যে সে যে ফার্স্টে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে, আমরা ধরে নিচ্ছি সে x কিলোমিটার, মানে এতটুকু হচ্ছে আপনার x কিলোমিটার, সে এই x কিলোমিটার দূরত্বটা গাড়ি চালাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে বাকি যে দূরত্বটা আছে, এই দূরত্বটা সে কত কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাইছে? বাকি দূরত্বটা সে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাইছে। বাকি দূরত্ব কত ব্রাদার? এতটুকু দূরত্ব যদি আপনার x কিলোমিটার হয়, বাকি দূরত্ব হচ্ছে 240 মাইনাস x। এটা তার আপনাকে আলাদা করে বোঝানোর দরকার নেই, কারণ সে মোট 240 কিলোমিটার গাড়ি চালায়, এর মধ্যে x কিলোমিটার চালায় এত বেগে, তাহলে বাকি যে দূরত্বটা আছে সেই দূরত্বটা চালায় হচ্ছে 240 মাইনাস x কিলোমিটার, এটা চালায় হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এই যে সে দুই ধরনের দূরত্ব চালাইলো, ফার্স্টের x কিলোমিটার এতক্ষণ এতটুকু চালাইলো, পরেরটুকু 40 কিলোমিটার পার আওয়ার বেগে চালাইলো, তার টোটাল টাইম লাগছে কিন্তু 5 ঘন্টা। এখন দেখেন ভাই, কেউ যদি আপনাকে বলে আমি গাড়ি চালাচ্ছি 60 কিলোমিটার পার আওয়ারে, x কিলোমিটার যেতে আমার কতক্ষণ লাগবে, আপনি কি করবেন? আপনি বলুন আচ্ছা একটু বের করে চলেন। যার 60 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তার 1 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 1/60। তার x কিলোমিটার যেতে সময় লাগবে কত? তাহলে x কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে x/60। তাহলে এই যে প্রথমে যে দূরত্বটা আছে, এই দূরত্বটা অতিক্রম করতে ওই লোকের সময় লাগবে হচ্ছে x/60। আচ্ছা, তো এটা একটা লিখি, x/60। আর পরে যে দূরত্বটা দেখতে পাচ্ছেন, পরের দূরত্বটা হচ্ছে যেটা 240 মাইনাস x কিলোমিটার, ওই ক্ষেত্রে কি হবে? ওই ক্ষেত্রে সে 40 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার সে যাবে কতক্ষণে? 1 কিলোমিটার যাবে 1/40 ঘন্টায়। তাহলে সে 240 মাইনাস x কিলোমিটার যাবে কতক্ষণে? এটা যেতে তার সময় লাগবে হচ্ছে 240 মাইনাস x ডিভাইডেড বাই 40 ঘন্টা। তার মানে এই যে পথটুকু, এই পথটুকু যেতে তার সময় লেগেছে 240 মাইনাস x ডিভাইড বাই 40। এখন ব্রাদার একটু লক্ষ্য করেন, এতটুকু যেতে সময় লাগে এটা, এতটুকু যেতে সময় লাগে এইটা। তো আমরা জানি টোটাল দূরত্বটা যেতে তার সময় লাগার কথা 5 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে, এইটা যোগ এইটা সমান কত? এটা সমান হচ্ছে 5 ঘন্টা। পুরোটা যেতে তার 5 ঘন্টা সময় লাগে। এখন এটা একটু হিসাব করেন কষ্ট করে, তাহলে কত আসে? 2x প্লাস হচ্ছে গিয়ে 720 মাইনাস হচ্ছে গিয়ে 3x, এটা সমান হচ্ছে 5। তাহলে হচ্ছে মাইনাস x প্লাস 720, এটা সমান হচ্ছে 600। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস হচ্ছে 120। তাহলে সে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল? তাহলে আমরা বলতে পারি সুতরাং ঘন্টায় 60 কিলোমিটার বেগে, সুতরাং ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল ভাই? 120 কিলোমিটার গিয়েছিল। ঘন্টায় 60 কিলোমিটার বেগে সে 120 কিলোমিটার গিয়েছে। তো ভাই পরীক্ষায় কি লিখবেন? পরীক্ষায় যে এতটুকু অংশ লেখা লাগবে না, দেখেন এটা আপনাকে বোঝানোর খাতিরে আমি লিখছি। পরীক্ষায় এতটুকু অংশ লেখা লাগবে না, এই চিত্র আপনার আঁকা লাগবে না। আপনি জাস্ট এইখানে যেটা লিখছি এইটা হচ্ছে আপনি পরীক্ষায় লিখবেন, আপনি আসলে এতটুকু পরীক্ষায় লিখবেন, বাকি জিনিসপত্র হচ্ছে পরীক্ষায় লেখা লাগবে না। তো জিনিসটা কিন্তু ইজি বিজি ভাই, কঠিন কিছুই না। জাস্ট আমরা যে জিনিসগুলো জানি সেগুলো একটু অ্যাপ্লাই করার ক্ষমতা হচ্ছে আমাদের রাখতে হবে। যারা বুঝছি আলহামদুলিল্লাহ, যারা বুঝি না ইনশাল্লাহ, যারা নন মুসলিম তারা ইয়েস এর ওয়াই।
আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি, একটু পারার চেষ্টা করি। একটি গাড়ি ঘন্টায় x কিলোমিটার বেগে 5 ঘন্টা চলছে। দেখেন, যেই গাড়ি যেই গাড়িটা আপনার x কিলোমিটার বেগে ঘন্টায় 5 ঘন্টা চলে, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে 1 ঘন্টায় যায় x কিলোমিটার। এই কথাটা মানে হচ্ছে 1 ঘন্টায় যায় x কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় কতটুকু যাবে? সুতরাং 5 ঘন্টায় যায় 5x কিলোমিটার। ইজি বিজি লেমন স্কুইজি কথাবার্তা। যেই গাড়ি 1 ঘন্টায় যায় আপনার x কিলোমিটার, সেই গাড়ি 5 ঘন্টায় যাবে 5x কিলোমিটার। এটাতে হচ্ছে গিয়ে তেমন কোনো কঠিন কিছু নেই, মানে এটা খুবই নর্মাল একটা জিনিস। এবার আসলে পরে কি বলছে, অবশিষ্ট পথ কত কিলোমিটার পার ঘন্টা বেগে চললে সে মোট 9 ঘন্টায় 7x প্লাস 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তো অবশিষ্ট পথ কত কিলোমিটার পার ঘন্টা বেগে চললে এটা আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি অবশিষ্ট পথ y কিলোমিটার পার ঘন্টা বেগে চলতেছে সে। আমরা ধরে নিচ্ছি অবশিষ্ট পথ সে কত কিলোমিটার পার ঘন্টা বেগে চলতেছে, y কিলোমিটার পার ঘন্টা বেগে চলতেছে। টোটাল কত ঘন্টা সে গাড়ি চালাবে? 9 ঘন্টা। তো ব্রাদার 9 ঘন্টার মধ্যে 5 ঘন্টা তো এখানে চালায় ফেললো। তাহলে এই y কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে গাড়ি চালাইছে কতক্ষণ? তাহলে খেয়াল করে দেখেন, টোটাল গাড়ি চালাইছে 9 ঘন্টা, এর মধ্যে 5 ঘন্টা গাড়ি চালাইছে x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। অবশিষ্ট পথটা আমরা ধরে নিচ্ছি y কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাইছে। তাহলে এই অবশিষ্ট পথ সে কতক্ষণ গাড়ি চালাইছে? আমরা বুঝতেই পারতেছি অবশিষ্ট পথ হচ্ছে 4 ঘন্টা সে গাড়ি চালাইছে। তাহলে 1 ঘন্টায় যায়, অবশিষ্ট পথটা দেখেন, 1 ঘন্টায় যায় হচ্ছে y কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যায় 4y কিলোমিটার। তাহলে টোটাল দূরত্ব কতটুকু অতিক্রম করছে? 7x প্লাস 8। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি 5x প্লাস 4y। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে প্রশ্ন মতো আমরা কি বলতে পারি? প্রশ্ন মতো আমরা বলতে পারি 5x প্লাস 4y এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 7x প্লাস 8। এটা হচ্ছে তার টোটাল যে দূরত্বটা সে অতিক্রম করে। আমাদের কিন্তু মান বের করা লাগবে y এর মানটা বের করা লাগবে। তাহলে 4y সমান কত? 4y সমান হচ্ছে 2x প্লাস 8। তাহলে y সমান কত? সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দেন, সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দেন, তাহলে আসবে হচ্ছে এটা। যদি আপনি সবগুলোকে 4 দিয়ে ভাগ করেন তাহলে আসবে হচ্ছে x/2, মানে 2x কে 4 দিয়ে ভাগ করলে x/2 আর 8 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। তো এই অঙ্কটা একটু আরেকবার বলি, সেটা হচ্ছে এই লোকটা টোটাল 9 ঘন্টা গাড়ি চালায়, এর মধ্যে 5 ঘন্টা গাড়ি চালায় হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে বাকি যে 4 ঘন্টা আছে, ওই 4 ঘন্টা সে y কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালাইছে। তাহলে 1 ঘন্টায় যে গাড়ি যায় হচ্ছে y কিলোমিটার, 4 ঘন্টায় যাবে 4y। 1 ঘন্টায় যে গাড়ি যায় x কিলোমিটার, 5 ঘন্টায় যাবে 5x। এই দুটা দূরত্ব অতিক্রম করলে টোটাল সে 9 ঘন্টায় কতটুকু যায়? 7x প্লাস 8। তাহলে এই দুইটা দূরত্ব যোগ করলে টোটাল 9 ঘন্টায় কতটুকু যায় সেটা আমরা পাই। তাহলে এখান থেকে আমাদের বের করা লাগবে y এর মানটা। y এর মানটা কি হবে? জাস্ট হচ্ছে আপনি নরমাল ক্যালকুলেশন করে পেয়ে যাবেন, y আসবে x/2 প্লাস হচ্ছে 2। পোল দিলেন না কেন? পোলে একটা অপশনের সমস্যা ছিল, এই জন্য পোল দেইনি। পোলে যে অপশনের সমস্যা ছিল সেটা হচ্ছে এটা প্লাস দেওয়া ছিল। তো এটা যদি আপনি প্লাস দেন তাহলে বি নাম্বারটা উত্তর হয়, সি নাম্বারটা উত্তর হয়, এই জন্য পোলটা দেইনি। বলে এটা প্লাস দেওয়া ছিল, এটা যদি প্লাস দেন তাহলে হচ্ছে গিয়ে দুইটাই হচ্ছে উত্তর হয়, এই জন্য কোনটা দেওয়া হয়। তো আজকে ক্লাসে আমরা যা যা করেছি তার উপর বেসিস করে হচ্ছে গিয়ে একটা বাড়ির কাজ এখানে হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে, আপনি একটু বাসায় চেষ্টা করবেন, ইনশাল্লাহ পেরে যাবেন, এত একটা কষ্ট আপনার হবে না।